ঢাকা ১৯ আসনে আপনার স্বামী ছাতা মার্কা প্রতীকে নির্বাচন করছেন। কোন সম্ভাবনা মাথায় রেখে আপনারা নির্বাচনে নেমেছেন? আমরা নেমেছি বা উঠেছি দুটোই হচ্ছে জয়লাভ করবার জন্যে। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের পরিচিত মুখ। দীর্ঘদিন তাকে আপনারা টিভি পর্দায় দেখেছেন, সংবাদ উপস্থাপনায় দেখেছেন, অনুষ্ঠান উপস্থাপনায় দেখেছেন নির্মাণে। তার বাইরেও তার রাজনৈতিক পরিচয় আছে। তিনি এলডিপির যুগ্ম মহাসচিব, চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। বলা বাহুল্য, তার স্বামী তিনিও এই ভোটের মাঠের একজন যোদ্ধা প্রার্থী। ঢাকা ১৯ আসনে লড়ছেন। স্বামীর পক্ষেই শুধু নয়, দলের পক্ষেও তিনি বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আমরা কথা বলবো ফারজানা রশিদ ব্রাউনিয়ার সঙ্গে, যিনি ফারজানা ব্রাউনিয়া নামে বেশি পরিচিত। আপনাকে কি বলবো, ফারজানা বলবো না ব্রাউনিয়া বলবো? আপনি যেভাবে কমফোর্টেবল, আপাও বলতে পারেন, বোন বলতে পারেন, নাম ধরেও বলতে পারেন, যেভাবে আপনি কমফোর্টেবল। ফারজানা ব্রাউনিয়াই বলি। ব্রাউনিয়া নামটা কোত্থেকে এলো? এটি একটি ফুলের নাম, যেমন শিউলি, শাপলা, ঠিক তেমনি একটা ফুলের নাম। তো আমার বাবা হয়তো আমাকে বাংলাদেশের কোনো ফুলের নামেই নামকরণ করতেন, শেফালি কিংবা বকুল কিংবা এমন কিছু। তবে যেদিন আমি জন্ম হই সেদিন পত্রিকার পাতায় বড় বড় করে লেখা হলো যে শতবর্ষী ফুল ব্রাউনিয়ার জন্ম। তো তখন আমার বাবা ভাবলেন, যেমন প্রতিটি বাবা ভাবেন তার মেয়ে, তার ছেলের জন্য, যে আমার মেয়ে বোধহয় শতবর্ষী হবে। সেই প্রার্থনা, সেই দোয়া দিয়েই আমার বাবা আমার নাম রেখেছেন ব্রাউনিয়া। সেই পরিচয়টা আমরা দিলাম, যে টিভি ব্যক্তিত্ব বললাম, সেটা প্রায় ২৫ বছরের। ২০০০ সাল থেকে আপনি বাংলাদেশ টেলিভিশনে খবর পড়া শুরু করলেন। তারপরে বেসরকারি একটি টেলিভিশনে আপনি স্বর্ণকিশোরী করলেন। আরও নানা অনুষ্ঠান করলেন, তাদের নানা রিয়েলিটি শোগুলোতে করলেন। তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন একজন আলোচিত সেনা কর্মকর্তার সঙ্গে, ডক্টর সারওয়ার্দী। কিভাবে এই পথগুলো পাড়ি দিলেন? কেমন ছিল সেই দুঃসময়ের দিনগুলো, সেটা অল্প করে শুনতে চাই। শুরুতে আমার মনে হয়েছিল আমি পারবো না, কারণ জেল, জুলুম, আপনার এদিকে সিএমএম কোর্ট, হাইকোর্ট, আমি কখনো এগুলো এক্সপেরিয়েন্স করিনি। তো যখন প্রথমে শুরু হলো আমার মনে হলো আমি বোধহয় পারবো না। আসলে এই যে আমি পারলাম, এটা আমি পারিনি, এটা সৃষ্টিকর্তার একটা রহমতের চাদর আমি বলবো, যেটা প্রতিটি মানুষের জন্যেই থাকে যদি সে তার সৃষ্টিকর্তার কাছে চায়। সেই চাদরে উনি আমাকে মুড়িয়ে নিয়ে পার করালেন। আপনার জীবনটা তো একটা সাজানো গোছানো জীবনই ছিল, ছবির মতো। আপনি একজন সেনা কর্মকর্তার সন্তান, সেনা পরিবারের সন্তান। আপনার পরবর্তী জীবনে যিনি এলেন তিনিও সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলোচিত কর্মকর্তা। ১৮ সালে যখন আপনি আন্দোলনে জড়িত হলেন, তখনই আপনার উপরে আমরা খড়গ নামতে দেখলাম এবং অনেকটা আপনার সাজানো এই হেলিকপ্টারে চড়ে এখানে সেখানে যাচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন মঞ্চ। সেখানে দেখলাম যে একটা ধরনী প্রপাত যাকে বলে। একদম। কি বোধ করেন, উপলব্ধিটা কি হলো এই জীবনে এই জায়গাটায় এসে? আমি মনে করি সৃষ্টিকর্তা আমার ভাগ্যে কিছু না কিছু লিখেই রেখেছেন। না হলে তিনবার মৃত্যুর একদম মুখোমুখি হয়ে আমি কেন বেঁচে আছি এ প্রশ্ন করলে আমার মনে হবে আমি বোধহয় আমার জীবনটুকু, বাকি যতটুকু আছে তা উৎসর্গ করে দেওয়ার জন্য হয়তো বেঁচে আছি। ক্যামেরার দিকে তাকিয়ে বলতে চাই, যারা অনেক অত্যাচারের মধ্যে থাকবেন, আমি জানি দিনটা কেমন। আমি জানি সারাটা দিন খাটার পর ঠিক রাতের ভাতটা খাওয়ার পর যখন আপনি শোবেন, আপনার শুধু অভিমান হবে, পৃথিবীর প্রতি কান্না আসবে এবং অঝরে কাঁদেন। এবং আমি বলবো কাঁদবেন কোনো মানুষের সামনে না। পৃথিবীর কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। পৃথিবীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধু একটা দরজা খোলা থাকবে, রাত ২টা থেকে ভোর ৪টা। আপনি এবং আপনার সৃষ্টিকর্তা তার কাছে মন ভরে কাঁদেন, চিৎকার করে কাঁদেন, বলেন আপনার সৃষ্টিকর্তাকে, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমি তোমার উপরে ভরসা করে সহ্য করছি, এবং তিনি দেবেন। বিশ্বাস করেন, তিনি দেবেন। যেই ১৮ সালে আমরা ফিরছি, তৎপরবর্তী সময় দেখা গেল যে একটি গোষ্ঠীর বিরুদ্ধে আপনাকে লড়তে হচ্ছে। আপনার চরিত্র হনন করা হচ্ছে এক জায়গা থেকে এবং আপনি লড়ছেন। সে লড়ার শক্তিটা আপনি তখন কোথায় পেয়েছিলেন, এবং একা?
তো আমি বলবো যে আসলে এই ধরনের নেতিবাচক আক্রমণগুলো যখন আপনি ফেস করবেন, আপনি যদি সত্য হন আপনাকে শুধু অনড় দাঁড়িয়ে থাকতে হবে, আর কিচ্ছু না, আর এগুলো কিছু যায় আসে না জীবনে। আমার মনে হয় যে প্রতিটা আঘাতকে যদি শিক্ষা মনে করে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়, তাহলে জীবনে আরো বড় জায়গায় যাওয়া যায়। সো আঘাত আসলে বলতে হবে না ওয়াই মি, আমি কেন আল্লাহ, এটা না বলে বলতে হবে ট্রাই মি, আই উইল ওভারকাম। সেই আঘাতগুলো যদি একটু আজকে দর্শকদের মনে করিয়ে দেন, আপনি কি কি সবচেয়ে বেশি শোনা হতো সেই সময়টায়? বুলিংটা কি হতো? আমার স্বর্ণ কিশোরীকে বন্ধ করে দেওয়া হলো। এরপর আমি যেই প্রাইভেট চ্যানেলে কাজ করি, সে কাজ থেকে আমার বিভিন্নভাবে আমার বেতন বন্ধ করে দেওয়া হলো। আমার হাসব্যান্ডের যে চাকরিটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হলো। তার মানে কি এখন আমাদের কি হওয়া উচিত? বাংলা সিনেমার সেই কুঁড়ে ঘরে চলে যাওয়া উচিত। আমার একটা সেলাই মেশিন নিয়ে বসে যাওয়া উচিত। কট, 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 কট করে আমি একটা কাপড় বানাবো, এভাবে সংসার চালাবো। আই এম সরি, ইট ডিডন্ট হ্যাপেন লাইক দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করেন সবার জন্য। আমি ওই চাকরি ছাড়াও আমাকে এত আঘাত করার পরও আমি যা খেতাম আমি তাই খাই। আমার মাথার উপর আমার বাবা ছিলেন, উনি তাহাজ্জুদের নামাজে আমাকে দোয়া করতেন। আমার মা ছিলেন, একটা বুক, যে বুকটা আমার জন্য আমি জানি নিরাপদ, যে বুকে যখন তখন আমি যেতে পারি, আমার মায়ের বুক। আমার স্বামী আমার ডান দিকে, তিনি ছিলেন অটল, এবং তিনি, আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে তিনি বাংলাদেশের ছেলেদের মতো না, তিনি ভেরি ইউনিক এবং তিনি খুবই আধুনিক। আবার সে সময়টায় যদি আমরা ফিরে যাই, সেখানে আপনার ফোনালাপ ফাঁস করে দেওয়া হলো। আপনার যে স্বামী চৌধুরী হাসান সারওয়ার্দী, তিনি নারীদের সাথে কথা বলছেন, সেগুলো ফাঁস করে দেওয়া হলো, এবং আপনার কিছু এমন ফোনালাপ ফাঁস করা হলো যেটা আপনার সারওয়ার্দের প্রতি প্রচণ্ড রকমের ক্ষুব্ধ। তো এই যে ফোনালাপ ফাঁস করা, যদিও এটা মানে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন, ভালোবাসার মধ্যে তখন কোনো ব্যবধান তৈরি হয়েছে কিনা, অবিশ্বাস তৈরি হয়েছিল কিনা? ভালোর নামে পাঠাচ্ছে হচ্ছে ওনার একটা ভয়েস, যে একটা মহিলার সাথে উনি কথা বলছেন। তা আমি প্রথমে শুনলাম, শুনে আমি ওনাকে শেয়ার করলাম, করে বললাম এটা, তো সে শুনে বললো যে আরেকবার ভালো করে শুনো। আমি বললাম কেন? তুমি তো মিডিয়াতে কাজ করেছো, তুমি তো এডিটিং বলছো, তুমি আরেকবার ভালো করে শুনো। আমি আবার ভালো করে শুনে দেখলাম কাট, 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 মানে হচ্ছে এগুলো তৈরি করা। শুনে আমি বললাম ফ্যান্টাস্টিক, লেট দেম ডু ইট। তো আমার তো যোগাযোগ করার সুযোগ নাই। একবার একজন ফোন করে যখন আমাকে বললো যে আপনাকে যে আমরা পাঠিয়েছি আপনি পেয়েছেন, তা আমি বললাম আপনারাই তো আমার স্বামীর পাহারা দেওয়ার কাজটা করছেন, আমার তো আর কাজ করতে হচ্ছে না, বিনা পয়সায় আমার কাজটাই করে দিচ্ছেন। আল্লাহই আমাদেরকে বাঁচিয়েছেন। এবং তখন আমাদের মধ্যে, আমরা এসবের ঊর্ধ্বে আসলে, মানে একটা মেয়ের কণ্ঠ দিয়ে এটা খুবই সিলি। বলা হয় যে ওই সময়টায় তিনি কোনো প্রভাবশালী অ্যাম্বাসির অধীনে বলয়ের মধ্যে ছিলেন। আদৌ কি তাই? আমিও সন্দেহ করেছিলাম, হতে পারে ভাই, হতে পারে না। কিন্তু আমি পরবর্তীতে দেখলাম মানুষ যেভাবে রুমার ছড়ায়, এটা হচ্ছে মানুষের অন্তর্জগতের একটা চিন্তা। মানে সারওয়ার্দির মতো একটা লোক কিভাবে এত সাহস শেখ হাসিনাকে বলে, আসলে কিচ্ছু না। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সারওয়ার্দি হতে পারে, মনের মধ্যে এতটুক সাহস এনে খালি বলতে হবে যেটা সত্য আমি সেটা বলবো। আমিও ওনাকে মাঝে মাঝে বলেছি আপনি যেটা বলেন, আর লোক যে আপনার পিছনে দৌড়ায়, আপনার দরকার কি, আপনি একদম একা। তখন তিনি বললেন যে তুমি তো সিভিল ডিসোবিডিয়েন্স পড়েছো, তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি তো বোঝো যে স্রোতের বিপরীতে কখনো না কখনো সেই সময়ের যিনি থোড়ো হন তাকে দাঁড়াতে হয়, তাকে সত্য উচ্চারণ করতে হয়। স্বামী তো আওয়ামী লীগ সরকারের সময় 9 ডিভিশনের জিওসি, এসএসএফ এর ডিজি, আপনার এনডিসির কমান্ড্যান্ট। তাহলে উনি যদি আওয়ামী লীগ সরকার ওনাকে ট্রাস্ট নাই করবে, তাহলে তার এত সব পদে তো তিনি থাকতেন না। সরকারের সাথে আওয়ামী লীগের সাথে তার বিভাজনটা হলো কি কারণে? স্বার্থের দ্বন্দ্ব থেকে? এবার আপনি আমাকে বলেন, শুধু উনিই কেন জেলে গেল শেখ হাসিনার আমলে? রাষ্ট্রের বিপক্ষে যিনি দাঁড়াবেন, রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে যিনি সত্য নিয়ে দাঁড়াবেন, তিনিই তো থোড়ো, তিনিই তো সিভিল ডিসঅবেডিয়েন্স করেছেন, তিনিই তো থোড়ো, এবং তিনিই তো সারওয়ার্ড। তার মানে আমি বলছি এই যুগের থোড়ো হচ্ছে জেনারেল সারওয়ার্দি। আপনার স্বামী বিএনপির মঞ্চে গেলেন, ইয়েস। দৃশ্যপট দ্রুত বদলাতে থাকলো। বিএনপিতে তার ঠাঁই হলো না, তিনি ভিড়লেন এলডিপিতে। সেখানেও তড়িঘড়ি করে তাকে আমরা দেখলাম প্রেসিডিয়াম সদস্য থেকেও একটা বহিষ্কারের কাগজ ইস্যু করা হলো। আক্ষেপ আছে কোনো?
নট এট অল। আমার কোনো তো আক্ষেপ নেই, বরং আমি মনে করি আপনি নিজেও আমার সাথে এগ্রি করবেন, রাজনীতির চালগুলো কিন্তু প্রতিদিনের সূর্য একভাবে ওঠে না। আমি শুধু দেখলাম একটা সাজানো নাটক দিয়ে ওনাকে ভরে ফেলা হলো। এটা তা একটা রাষ্ট্রযত যন্ত্র, প্রথমে তাকে ধরতে চাইলো হলো দুদক দিয়ে। দুদকের চিঠি আসলো, আমরা দৌড়ে দুদকের কাছে গেলাম, দেখলাম চিঠিতে লেখা আছে কানাডাতে আমাদের বাড়ি আছে। যেহেতু আমাদের বড় সন্তান এবং বড় মেয়ে এবং তারপরের ছেলে, আমাদের 5 সন্তানের প্রথম দুটো কানাডায় স্ট্যাবলিশ। তো আমরা ভাবলাম যে ভাই কানাডায় আমাদের বাড়ি কোথায়, দেখি আমরা জানি আমাদের বাড়ি নেই। তো পরবর্তীতে দুদক সব কিছু ছেকে ছুকে দেখলো যে বেচারার অর্থের প্রতি শুধু কোনো লোভ নেই, লোভ আছে দেশপ্রেমের প্রতি বা মানুষের আদরের প্রতি একটা লোভ আছে, কিন্তু অর্থের প্রতি তার কোনো লোভ নেই। সুতরাং সেখান থেকে না পেরে সরকার তখন একটা কৌশল করলো যে ওকে কিভাবে ধরা যায়। তো ছোট একটা ছুতা বলবো আমি এটাকে। এলডিপির কথা বলছিলাম। এলডিপিতে আপনি যুগ্ম মহাসচিব, আপনার স্বামী প্রেসিডিয়াম সদস্য। এ পারিবারিক একটা কোম্পানি হয়ে গেল না? আমি গর্বিত, আমি ওনার স্ত্রী, উনিও গর্বিত, উনি আমার স্বামী। কিন্তু আমরা দুজন ভিন্ন ভিন্ন পথে হেঁটে সহযোদ্ধা এবং একটা সংগ্রামের সাথী হিসাবে যূথবদ্ধতা। নির্বাচনে নেমেই নমিনেশন, ঢাকা 19 আসনে আপনার স্বামী ছাতা মার্কা প্রতীকে নির্বাচন করছেন। কোন সম্ভাবনা মাথায় রেখে আপনারা নির্বাচনে নেমেছেন? আমরা নেমেছি বা উঠেছি দুটোই হচ্ছে জয়লাভ করবার জন্যে। কারণ আমার মনে হয় আমার প্রার্থী যদি জয়লাভ করে তাহলে জিতে যাবে বাংলাদেশ। সাভারবাসী চাইলো না কিংবা আপনার স্বামীকে চিনল না, হেরে গেলেন, তখন কি আপনি আবার উড়ে চলে যাবেন? আমি কোথায় যাব? উনি হয়তো সাভারের জন্য খাটবেন, আর আমার ক্ষেত্রে আমি বলবো পুরো বাংলাদেশেই আমরা স্বাস্থ্য শিক্ষা এটা নিয়ে কাজ করব। ঢাকা 19 সাভার আশুলিয়া কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ভোটার এলাকা। নির্বাচন কমিশনের যে ব্যয়, সে অনুযায়ী আপনার ব্যয় করার কথা, সেই অর্থ কি আপনারা নিয়ে নেমেছেন নাকি আপনাদেরও ক্রাউড ফান্ডিং এর প্রয়োজন আছে? আমাদের ক্রাউড ফান্ডিং এর প্রয়োজন আছে, কিন্তু সেটার উপায় নেই, কারণ আমাদের বয়স বেশি, আমাদের পরিচিতি ভিন্ন রকম। সুতরাং আমরা ক্রাউড ফান্ডিং এর কথা বলার জায়গায় নেই। যেমন চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় দেখছেন? আমি চ্যালেঞ্জ দেখছি আমার সক্ষমতার। যেমন আমি যদি প্রতিটি মানুষের কাছে যেতে পারতাম, আমি যদি একটু সময় পেতাম, আর একটু আগে যদি আমি কাজ শুরু করতে পারতাম, যেটা আমি বিভিন্ন কারণে পারিনি, তো তাহলে আমি প্রতিটি মানুষের কাছে যেতে পারলে এই প্রার্থী সাভারবাসী ছাড়তো না। ফারজানা ব্রাউনিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাহিদ, রেসপেক্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইউর হোল টিম। এনটিভি একটা খুব সুন্দর রঙের সবুজ, আমার প্রিয় রং। সো আমি এনটিভির যারা কলাকুশলী আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আহ্বান জানাবো কিশোর কিশোরীদেরকে নিয়ে কাজ করবার জন্য আপনারা এগিয়ে আসুন, কারণ সেখানে ইনভেস্ট করলে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিনিয়োগ হচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে ইনভেস্টমেন্ট। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক দল এলডিপির যুগ্ম মহাসচিব এবং আপনাদের পরিচিত টেলিভিশন এবং মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন।